গুড মর্নিং ক্লাস। আজকে পার্সেন্টেজের থার্ড ক্লাস এবং শেষ ক্লাস। আজকে যে অঙ্কগুলো হবে সেখানে তার সাথে কোশ্চেন অ্যাটাচ করা আছে। তোমরা চাইলে পজ করে কোশ্চেনটা পড়ে তারপরে অ্যান্সারে যাবে। আমি ডিরেক্ট অ্যান্সারে যাচ্ছি। 101 বলছে যে 10% অফ দ্য ইলেক্টোরেট ডিড নট কাস্ট দেয়ার ভোট, মানে টোটাল ভোট যত হয়, টোটাল ভোটার যত হয় তার মধ্যে যে ভোটগুলো কাস্ট হয় না, মানে ভোট পড়ে না, সেগুলো বাদ দিলে বাকিটা হচ্ছে কাস্ট ভোট। তো এখানে যদি 10% কাস্ট না হয়ে থাকে তাহলে বাকিটা কাস্ট হচ্ছে, মানে 90%ই কাস্ট হচ্ছে। তাহলে 100টা ভোটের মধ্যে কাস্ট ভোট, মানে যে ভোটগুলো পড়েছে সেটা হচ্ছে 90টা ভোট পড়েছে, একদম সিম্পল ভাষায়। আর ভ্যালিড, তার মধ্যে ইনভ্যালিড বলছে 10%। তাহলে ইনভ্যালিড যদি 10% হয় তাহলে বাকিটা তো ভ্যালিড, মানে বাকি 90% ভ্যালিড। তাহলে কতর মধ্যে? নিশ্চয়ই কাস্ট ভোটের মধ্যে যে কটা ভোট পড়েছে তার মধ্যে ভ্যালিড ভোট হচ্ছে 90%, মানে 90% কার না 90% তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 81টা ভ্যালিড ভোট। এবার যে সাকসেসফুল, মানে যে উইনার হয়েছে, সে ওই ভ্যালিড ভোটের 54% পেয়েছে। তাহলে যে উইনার হয়নি, মানে দুজনের মধ্যে ভোটটা হচ্ছে, তাহলে বাকি যে পার্সেন্ট থাকছে সে কত পার্সেন্ট পাচ্ছে? নিশ্চয়ই বাকিটা, মানে 100%। আমরা তো সব কিছু 100 ধরে করছি এক্ষেত্রে। তাহলে 100টা ভোটের মধ্যে 54টা ভোট যদি উইনার পেয়ে থাকে তাহলে বাকি যে 46 ভোট আছে সেই বাকি 46 ভোট পাচ্ছে আদার পার্সন। এবার তাদের যে ডিফারেন্স সেটাই বলছে 1620। এই তাদের যে ভোটের যে ডিফারেন্স সেটাই 1620 বলেছে। দেখো আমরা সাজিয়েছি সমীকরণটাকে এবং সেটাকে সলভ করেছি। ওকে, এবার এখানে কোনো এক্সের ব্যাপার আমি দিইনি, ইচ্ছা করেই দিইনি, যে এগুলো আস্তে আস্তে বুঝতে শেখো তোমরা। এর আগে অনেক অঙ্ক করালাম, এক্স ধরে করালাম, এটাকে এক্স না ধরে করাচ্ছি। আশা করি বুঝতে পারবে ক্যালকুলেশন। আর যদি অসুবিধা হয় আমি আছি। তো নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্ক 104। 104-এ বলছে যে দ্য ভ্যালু অফ এ মেশিন ডেপ্রিসিয়েট অ্যাট দ্য রেট অফ 10% এভরি ইয়ার। কোন একটা মেশিনের ভ্যালু কমছে, মানে এটাকে বাংলায় অবচয় বলা হয়। তো অবচয় হচ্ছে 10% প্রতি বছর। এবার সেটার অ্যাকচুয়াল ভ্যালু আমি জানি না, কিন্তু এটুকু জানি যে প্রতি বছর করে যদি 10% তার ভ্যালু কমে তাহলে 3 বছর পরে এসে বর্তমানে তার ভ্যালু হয়েছে 8,748 টাকা। তাহলে যত দামে কেনা হয়েছিল সেটা আমি জানি না, কিন্তু সেটার উপরেই তো ডেপ্রিসিয়েট করছে। তাহলে অঙ্কে যাই। ডেপ্রিসিয়েট করছে 10% করে ডেপ্রিসিয়েট করছে। কোনো একটা দোকানে গিয়ে আমাকে যদি বলা হয় যে এটাতে আমি ডেপ্রিসিয়েট করছে, মানে আর কিছুই নয়, এটা নতুন শব্দ হলেও বা এটা অনেকটা ডিসকাউন্টের মতোই ব্যাপার। আমরা ডিসকাউন্ট যে কনসেপ্টে ভাবি এটা ঠিক সেই কনসেপ্ট। মানে দোকানে যাওয়া হলো, কোনো একটা জিনিসের মূল্য যদি 100 টাকা লেখা থাকে এবং বলে যেটা আমি 10% ডিসকাউন্ট দিচ্ছি, তা আমি সেটা কত টাকায় কিনবো? আমি সেটা 90 টাকায় কিনবো। ঠিক এখানেও তাই, 10% ডেপ্রিসিয়েট করছে মানে তার ভ্যালুটা পড়ে থাকছে 90%। এবার 3 বছর ধরে এই একই ঘটনা ঘটছে, যে ভ্যালু পড়ে থাকছে তার 90%। তাহলে আমরা একবারে অ্যাপ্লাই করব। এই ব্যাপারটা একটু বুঝে নাও ভালো করে, যে এক্স যদি অরিজিনাল ভ্যালু হয়ে থাকে ওই আইটেমটার, তাহলে প্রতি বছর করে তার 10% ভ্যালু ডেপ্রিসিয়েট হচ্ছে, মানে 90% করে ভ্যালু থাকছে। তাহলে প্রথম বছরের জন্য 90/100, দ্বিতীয় বছরের জন্য 90/100, তৃতীয় বছরের জন্য 90/100। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করে এক্সের ভ্যালু আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে তার অরিজিনাল ভ্যালু ছিল। ওকে, নেক্সট। এটাও কাছাকাছি একই ব্যাপার। দ্য ভ্যালু অফ এ প্ল্যান্ট ডেপ্রিসিয়েটস বাই 10% অ্যানুয়ালি ইফ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য প্ল্যান্ট ইজ 1 লাখ। মানে বর্তমানে যদি কোনো একটা প্ল্যান্টের ভ্যালু 1 লাখ টাকা হয়ে থাকে এবং বলেই দেওয়া হচ্ছে যে প্রতি বছর এর
ভ্যালু 10% করে কমবে, তাহলে বর্তমানটা আমার জানা আছে, আগেরটাতে আমার বর্তমানটা জানা ছিল কিন্তু আগেরটা জানা ছিল না। আমাকে মাথায় রাখতে হবে যে যেটার ওপরে অ্যাপ্লাই হচ্ছে ডেপ্রিসিয়েশনটা সেই ভ্যালুটা আমার জানা আছে কি না। যদি না জানা থাকে তাহলে আমি ধরে নেব। এখানে দেখছি সেই ভ্যালুটা আমার জানা আছে, সেটা হচ্ছে 1,00,000 টাকা। তার উপরে 2 বছর পর পর ডিপ্রিসিয়েশনের পার্সেন্টেজটা আমরা অ্যাপ্লাই করব। দেখা যাক। প্রেজেন্ট ভ্যালু 1,00,000 টাকা, পরপর 2 বছর তার উপরে অ্যাপ্লাই হচ্ছে 90% করে ভ্যালু, কারণ 10% করে তো অ্যাপ্লাই হচ্ছে না, ওটা তো ডেপ্রিসিয়েট করছে। তাহলে যেহেতু 2 বছরের জন্য অ্যাপ্লাই হচ্ছে, তাই দুবার 90/100 ইন্টু 90/100, তাহলে পড়ে থাকলো কত, ক্যালকুলেশন করে 81,000 টাকা পড়ে থাকলো। মানে 2 বছর পরে ওই আর্টিকেল বা ওই আইটেমটার ভ্যালু হয়ে যাবে, মানে প্ল্যানটার ভ্যালু হয়ে যাবে 81,000 টাকা। নেক্সট, আচ্ছা, ফ্র্যাকশনের অঙ্ক তো প্রায়ই থাকে, খুব ভালো করে অঙ্কটা পড়ো। ইফ দ্য নিউমিরেটর অফ এ ফ্র্যাকশন ইজ ইনক্রিজড বাই 250% অ্যান্ড দ্য ডিনোমিনেটর ইজ ইনক্রিজড বাই 400%, তাহলে কোনো একটা ফ্র্যাকশন, একটা ভগ্নাংশ আমরা ধরেই নিতে পারি যে x/y। অঙ্কে চলে যাই, আমরা ধরে নিচ্ছি যে ফ্র্যাকশনটা x/y, তাহলে নিউমিরেটর ইনক্রিজ যদি করে 250%, তাহলে সেটা অ্যাকচুয়ালি তার প্রেজেন্ট ভ্যালু, মানে নর্মাল যে অরিজিনাল ভ্যালু সেটা 100% ছিল। এবার তার থেকে যদি বেড়ে যায় 250%, তাহলে সেটা বেড়ে আলটিমেটলি কত পার্সেন্ট হচ্ছে, 350% হচ্ছে। এই জিনিসটা আমি প্রতিটা অঙ্কে অ্যাপ্লাই করছি এই কারণে, যাতে তোমরাও ঠিক এই কনসেপ্টেই অ্যাপ্লাই করতে পারো। এর আগেও হয়েছে, এই সিমিলার অঙ্ক হয়েছে, ফ্র্যাকশনের অঙ্কে আমি অ্যাপ্লাই করিনি, বাট অন্য অঙ্কে এই কনসেপ্টে অ্যাপ্লাই করেছি। তোমরা দরকার হলে পেছনে আগেকার ভিডিও একটু দেখে নেবে। নিউমেরেটর ইনক্রিজড করছে 250%, তাহলে ইনক্রিজ টু মানে আলটিমেটলি সেটা কত পার্সেন্টে গিয়ে দাঁড়াচ্ছে, 350% গিয়ে দাঁড়াচ্ছে। ঠিক একইভাবে ডিনোমিনেটর ইনক্রিজড করছে 400%, তার মানে সেটা গিয়ে পৌঁছাচ্ছে কত পার্সেন্টে, সেটা নিজে 100% ছিল অলরেডি, সেটা গিয়ে পৌঁছাচ্ছে 500%-তে। এবার ক্যালকুলেশন করব যে যদি এক্সের 350% আর ওয়াইয়ের 500%-এর ভ্যালু 7-19 হয়, তাহলে x/y কত, এটা জাস্ট ক্যালকুলেশন। নেক্সট, the price of a certain item is increased by 15% if a customer wants to keep his expenditure on the item same as before, how much percent must be reduce his consumption of that item? খুব ভালো করে বোঝো, এই অঙ্ক আগে হয়েছে, আমি তবুও রাখছি এই কারণে যে বারবার করতে গিয়ে ব্যাপারটা আর ডাউট থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে। আমি 100 টাকা, আমি এই কোশ্চেনটা বাদ দিয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের। আমি 100 টাকা নিয়ে বাজারে গেছি, আমি জানি যে কোন একটা আইটেম আমি কিনবো, সেটার দাম হচ্ছে 100 টাকা, 100 গ্রামের দাম 100 টাকা। দোকানে গিয়ে দেখলাম প্রাইস ইনক্রিজ করেছে এবং সেটার দাম হয়ে গেছে 125 টাকা, কিন্তু আমি চাইছি 100 টাকাতে আমি যে পরিমাণ পাবো আমি সেই পরিমাণই কিনবো। ওখানে দোকানে ক্যালকুলেশন করে আমাকে বলা হলো যে আমি 80 গ্রাম পাবো। আমি 100 গ্রাম পাচ্ছি না, তো আমি কত গ্রাম পাচ্ছি, আমি 80 গ্রাম পাচ্ছি। এবার এই ক্যালকুলেশনটা কীরকম সেটা তো জানতে হবে। আমি 125 টাকায় পাচ্ছি 100 গ্রাম, তাহলে আমি 100 টাকায় পাচ্ছি কত গ্রাম, ক্যালকুলেশন করে দেখবে 80 গ্রাম পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে অঙ্ক শেষ নয়, তারপরে যদি আমি প্রশ্ন করে যে তুমি কত পার্সেন্ট কম পেলে আগের থেকে, তখন হিসাবটা কি হচ্ছে যে আমি তো গ্রামের হিসাবে আমি 20 গ্রাম কম পেয়েছি, তাহলে পার্সেন্টেজ হিসাবে যদি হয় আমি কত গ্রামে 20 গ্রাম কম পাচ্ছি, আমি তো কিনতে গেছি 100 গ্রাম, তাহলে আমি 100 গ্রামে 20 গ্রাম কম পাচ্ছি। তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে 20/100, আর পার্সেন্টেজের জন্য 20/100 ইন্টু 100, তাহলে ইকুয়ালস টু 20%। এই অঙ্কটা আমি গোটাটা মুখে বললাম তোমাদেরকে। এবার আমি এই 111 অঙ্কে চলে আসছি।
111 অঙ্ক। দেখো এখানে ডিটেলটা করছি যাতে তোমাদের ডাউট না থাকে। অরিজিনালি প্রাইস অফ পেট্রোল ধরে নিচ্ছি 100 টাকা দাম, মানে 100 ml এর দাম 100 টাকা, কিন্তু বর্তমানে সেটা বেড়ে গিয়েছে এবং হয়ে গেছে 115 টাকা। কিন্তু আমি তো 100 টাকারই পেট্রোল কিনবো, তাই 115 টাকায় যদি পাওয়া যায় 100 ml, তাহলে 100 টাকায় পাওয়া যায় কত ml? এখানে এখন একটা ভগ্নাংশ বেরোচ্ছে, একটা ফ্র্যাকশন বেরোচ্ছে 2000/23 ml পাচ্ছি। তাহলে প্রশ্ন হচ্ছে যে কত পার্সেন্ট আমি যতটা কিনতে গেছিলাম তার থেকে তো আমি কম পেলাম, কতটা কম পেলাম সেই ক্যালকুলেশনটা হচ্ছে ডিফারেন্সটা। 100 থেকে আমি কত কম পেয়েছি? 100 - 2000/23 নিশ্চয়ই আমি কম পেয়েছি। কত কিনতে গেছিলাম? 100 কিনতে গেছিলাম, 100 ml কিনতে গেছিলাম। তাহলে 100 - 2000/23 হোল ডিভাইডেড বাই 100 ইন্টু 100। আলটিমেটলি ক্যালকুলেশনটা 13.1%। এটা গেল অঙ্ক। তোমরা যদি অঙ্কটা জানতে চাও, এটা হচ্ছে অঙ্ক। আর ডিরেক্ট ফর্মুলা আমি একটা পাশে লিখে রেখেছি, যে যদি তাড়াতাড়ি করতে হয় এই অঙ্কটাকে আমরা কি করব, যে পার্সেন্ট রিডিউস হচ্ছে সেই ভ্যালুটা বার করতে গেলে আমরা কি করব, যে ডিফারেন্সটা কত টাকা বাড়ছে, 15, 100 টাকায় 15 টাকা বাড়ছে, মানে 15 বাই বেড়ে কত হচ্ছে, 115 হচ্ছে নিশ্চয়ই। খুব সিম্পল, বেশি কিছু ভাববো না। আমরা যখন ডিরেক্ট ফর্মুলা ইউজ করি না, তখন আমরা বেশি কিছু ভাবি না, আমরা ফর্মুলাটার দিকে ফোকাস করি যে ফর্মুলাতে আমরা কি পুট করব। তো সেক্ষেত্রে আমরা তো অঙ্ক বুঝছি না, অঙ্ক আমার অলরেডি বোঝা হয়ে গেছে। এবার আমি ফর্মুলাতে পুট করব কি, যে কত পার্সেন্ট আমার কনজামশন রিডিউস হয়েছে, সেটা ইকুয়ালস টু হচ্ছে ডিফারেন্স, মানে আগে ছিল 100, এখন হয়ে গেছে 115, মানে ডিফারেন্স মানে হচ্ছে 15। তাহলে 15 বাই বেড়ে কত হলো, 115 ইন্টু 100, যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যান্সার। ব্যাস, ওকে। নেক্সট, আচ্ছা 113 অঙ্কটা বলেছে দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইনক্রিজড বাই 1%। মানে একটা বৃত্ত আমরা কেমন দেখতে জানি, তার রেডিয়াস মানে ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধ যদি 1% ইনক্রিজ হয় তাহলে এরিয়াও তো পার্সেন্টেজে বাড়বে। প্রশ্ন হচ্ছে যে কত পার্সেন্ট বাড়বে। এবার এটার জন্য একটা ডিরেক্ট ফর্মুলা আছে এবং আমরা সেটাই অ্যাপ্লাই করব। আমরা মাথায় রাখবো যে কোন কোন ক্ষেত্রে এই ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই হবে। এর আগে আমরা অঙ্ক করেছিলাম রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে লেংথ ব্রেথের উপরে আমরা অ্যাপ্লাই করেছিলাম এটা। এবার রেডিয়াসটা খুব ভালো করে ভেবে দেখো, যে বৃত্তের যখন আমরা রেডিয়াস বাড়ছে, আমরা যখন আঁকছি সেটাকে ড্র করছি, রেডিয়াস তো আর একদিকে বাড়ছে না, রেডিয়াস তো দুদিকে বাড়ছে। একদিকে 1% বাড়ছে, মানে অপর দিকেও সেন্টারের অপোজিট দিকেও আর 1% বেড়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি এখানে দুটো ভ্যালু পাচ্ছি আমরা, এদিকে একবার বাড়ছে, ডান দিকে একবার বাড়ছে, বাঁ দিকে একবার বাড়ছে। এটা জাস্ট মনে রাখো তোমরা আর কি, যে আমরা সার্কেলের ক্ষেত্রে, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে, আমরা স্কোয়ারের ক্ষেত্রে এই একই কনসেপ্ট, একই ফর্মুলা প্রয়োগ করব। অঙ্কে যাই, সেই ফর্মুলা হচ্ছে যে x + y + xy/100। এক্ষেত্রে যেহেতু বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজ করেছে, তাই প্লাস হচ্ছে, সবকটাই প্লাস। আর যদি ইনক্রিজ না করে একটা ডিক্রিজ করতো তাহলে আমরা মাইনাস চিহ্ন দিতাম, মাইনাস সাইন দিতাম। তো যাই হোক, ফর্মুলার অ্যান্সার হচ্ছে 2.01%। নেক্সট অঙ্ক, এটা কিছুই না, এটা বলছে যে in an examination it is required to get 36% of maximum marks to pass. স্টুডেন্ট 113 পেয়েছে এবং ফেল করেছে 85 মার্কসের জন্য। তার মানে 113-র সাথে আরও 85 যদি যোগ করি, সেটাই তো তাহলে তার পাস মার্ক। তাহলে পাস মার্ক যদি পার্সেন্টেজে ভাবি, তাহলে 36। অঙ্কে চলে যাই। যদি ম্যাক্সিমাম মানে ফুল মার্কস কোনো একটা পরীক্ষার x হয় আর 36%-এ যদি পাস হয়, তাহলে 36% অফ x ইকুয়ালস টু তো ওই দুটো মার্কসের যোগফল, সাম। এবার আমরা ক্যালকুলেট করব, অ্যান্সার বেরিয়ে যাচ্ছে 550, মানে ফুল মার্কস হচ্ছে 550। ওকে, নেক্সট, এটাও কিছু না, সিম্পল। অঙ্কটা পড়ে নাও। 2000 ক্যান্ডিডেট আছে, তার মধ্যে বয়েজ যদি 900 হয়, তাহলে বাকি 1100 হচ্ছে গার্লস,
এবার তার মধ্যে যারা যারা পাস করছে তাদের পার্সেন্টেজ বলা আছে, তাহলে ফেল তো বলা নেই, তাহলে ফেলের সংখ্যাটা আমরা বার করব, ক্যালকুলেশন করব। চলে আসি, বয় গার্ল তাদের পাস ফেলের টোটাল ভ্যালু, যদি পাস করে থাকে 288, তাহলে বাকিটা নিশ্চয়ই ফেল করেছে। গার্লসের ক্ষেত্রেও তাই, যদি 418 জন পাস করে থাকে তাহলে বাকিরা 682 জন ফেল করেছে। তাহলে টোটাল ফেল কত হয়েছে? গোটা ক্লাসের মধ্যে ক্যান্ডিডেট যদি 2000 হয়, টোটাল ফেল হোল ডিভাইডেড বাই টোটাল ক্যান্ডিডেট ইন্টু 100, 64.7 হচ্ছে অ্যান্সার। সিম্পল অঙ্ক। নেক্সট, পড়ে নাও অঙ্কটা, খুব সিম্পল। আর আমরা মাঝে মধ্যে দেখবো, আমরা তো নর্মালি 100 ধরে অঙ্ক করছি, যদি কখনো দেখি যে 100-র বদলে 1000 ধরলে সুবিধা হচ্ছে, তো আমরা 1000 ধরে নেব। এই অঙ্কটা সেরকম একটা অঙ্ক, আমরা 1000 ধরে করছি অঙ্কটা। যে ইনকাম অরিজিনালি যা ছিল তাতে ইনকাম পরবর্তীতে যদি ইনক্রিজ হয়, তাহলে এক্সপেন্ডিচারেও তো ইনক্রিজ হচ্ছে দেখা যাচ্ছে, তাহলে সেভিংসের আলটিমেটলি ইনক্রিজ কত হচ্ছে। অঙ্কে চলে আসি, যে অরিজিনাল ইনকাম ধরে নিচ্ছি 1000 টাকা ছিল, তাহলে এক্সপেন্ডিচার মানে স্পেন্ড করছে যদি 750, মানে 75% যদি হয়, তাহলে নিশ্চয়ই 750 টাকা স্পেন্ড করে ফেলছে, তাহলে সেভিংস কত হচ্ছে? বাকিটা 250 টাকা সেভিংস হচ্ছে। এবার 20% বলছে যে বেড়েছে, তাহলে বেড়ে কত হয়েছে? 1200 টাকা হয়েছে ইনকাম। আর এক্সপেন্ডিচার বলছে 10% বেড়েছে, তাহলে সেটা বেড়ে কত হয়েছে? 825। তাহলে সেভিংস আলটিমেটলি কত হচ্ছে? সেকেন্ড টাইম যখন আমার ইনকাম বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে তো আমার সেভিংসের একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে বাকিটা খরচটা বাদ দিয়ে, মানে 375 টাকা হচ্ছে সেভিংস। তাহলে আগের সেভিংস আর বর্তমান সেভিংসের মধ্যে ডিফারেন্স হোল ডিভাইডেড বাই আগের সেভিংস, এটা তো পার্সেন্টেজেরই ফর্মুলা। পার্সেন্টেজ কতটা বেড়েছে বা কতটা কমেছে এটা বার করতে গেলে আমরা এটাই অ্যাপ্লাই করি, যে ডিফারেন্সটা কত বাড়ছে বা কমছে হোল ডিভাইডেড বাই আগে কত ছিল ইন্টু 100 ইকুয়ালস টু 50%। তো আজকের এই কটাই অঙ্ক আমি করিয়েছি, কম করিয়েছি ইচ্ছে করে, কারণ আগের অঙ্কগুলো রিপিটেশন হয়েছে। চ্যাপ্টারটা যদি খোলা যায় তাহলে দেখা যাবে যে পরপর পরপর একই কনসেপ্টের অঙ্ক বারবার আছে, সে অঙ্কগুলো তোমরা করবে, ডাউট থাকলে আমি সলভ করে দেবো। ওকে, থ্যাংক ইউ।